মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। তোমরা সবাই বুঝতেই পারছো আজ আমি আমার বড় ছেলে পোলোকে নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটাতে কিন্তু বলবো আমার পোলোকে আমি কিভাবে আনি, কখন আনি এবং কিভাবে আমি ডিসিশন নিই যে আমি আমার পোলোকে আনবো। তো সেটাই তোমাদের সকলকে আজকে জানাবো। আমার বড় ছেলে পোলো, তো পোলোকে কিন্তু আমি হঠাৎ করেই একদিন নিয়ে আসি। কীরকম তোমাদেরকে একটু ঘটনাটা বলি। ও থাকতে চাইছে না বলে। কিছু দেখো না, একটু হাই করে দাও না সবাইকে, একটু হাই করে দাও। হাই করবে না, করবে না, করবে না। আচ্ছা, আমার যেদিনকে আমি পোলোকে আনি সেটা হচ্ছে তোমার নভেম্বরের 10th নভেম্বর আমি পোলোকে আনি। তো 10th নভেম্বরে কোনো একটা বছর 10th নভেম্বর, আমি বছরটা মেনশন করছি না কারণ এদের বয়স আমি সব সময় বলি না কাউকে আর কি। খুব দরকার না পড়লে এদের বয়স বলাটা আমার ভালো লাগে না, কারণ কি হবে এদের বয়স বলে। এরা আমাদের কাছে রাজার রাজা হয়েই থাক। তো এবার কোনো একটা বছরের 10th নভেম্বর আমি সকালবেলা উঠে যথারীতি, যেমন আমার একটা মানে নেশাই আছে বলতে পারো, আমি রেগুলার ঘরদোর ডাস্টিং করি সকালবেলা ঘুম থেকে উঠে। তো যথারীতি সেদিনকেও আমি করছি। হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছে যে হ্যাঁ আজকে কি? আমি বলছি কি মানে কি, আজকে তো কিছু না। বলছে যে সানডে। আমি বলছি যে সানডে। বলছে যে হ্যাঁ আজকে গ্যালি স্ট্রিটে কি বসে? আমি বলছি গ্যালি স্ট্রিটে না, বলছে শ্যামবাজারে কি বসে? বলছি শ্যামবাজারে কি? বলছে গ্যালি স্ট্রিটে। জি হ্যাঁ কী হবে? বলছে চলো, আর আমাদের পাখি আছে, অ্যাকচুয়ালি আমাদের পাখিও আছে, তো চলো দুটো ককটেল কিনে আনি। তো আমি বলছি যে ঠিক আছে চলো। আমার তো মাথায় ধান্দা অন্য ঘুরছে, কারণ আমি তো ককটেলের জন্য মোটেও আমি বেরোবো না শুধু শুধু ককটেল কিনবার জন্য। তো আমি তখন আমার হাজব্যান্ডকে আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো। আমার মেয়ে তখন খুবই ছোটো, আর হাজব্যান্ড মিলে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমি এটিএম কার্ড থেকে শুরু করে টাকা পয়সা যা ঘরে ছিল সমস্ত কিছু নিয়ে আমি বেরিয়েছি। এবার তো গ্যালি স্ট্রিটে আমরা পৌঁছেছি, সেখানে যথারীতি পাখিদের যে পোর্শনটা সেখানে যাওয়া হয়েছে। এবার যে পাখিওয়ালাটাকে আমরা ককটেল দেখেছি, আমার হাজব্যান্ড দেখছিল, ও এবার খাঁচার মধ্যে সে পাখি দুটোকে মানে ককটেল দুটোকে আর কি দিয়ে দেবে। আমি বলছি দাদা একটু দাঁড়ান, আমি একটু পরে ডিসিশান নিচ্ছি বলে আমার হাজব্যান্ডকে বলছি। আর তখন না শীতকাল ছিল, তো আর গ্যালি স্ট্রিটে না এদের যে সব দোকানগুলো হয়, এদের যে শপগুলো হয়, সেখানে না পুরো সেই চাদর দিয়ে সামনে প্রত্যেকটা দোকানে ঢাকা থাকে। তোমরা যারা জানো যাও তারা তো জানবেই। তো আমি এবার বলছি আমার হাজব্যান্ডকে বলছি যে একবার চলো না ডগিদের পোর্শনটা একটু দেখে আসি। তা আমাকে আমার হাজব্যান্ড বলছে যে কি করবে গিয়ে এখন, আমরা তো পয়সা করিও তো অত নিয়ে আসি না। না আমি সব নিয়ে এসেছি, চলো না তুমি। তো বলছে আমরা কোনো দিন এরকমভাবে সেরকমভাবে তো আমরা বাড়িতে বেবি রাখিনি, তো কি হবে, মেনটেন করতে পারবো? তাহলে চলো না একবার দেখে পছন্দ হলে দেখি না কি হয়। তো যে আমি ছোটোবেলা থেকে বাবার সাথে আসতাম, বাবা কোনোদিনও আমাকে এই ডগির পোর্শন অবধি আমাকে নিয়ে আসেনি, তো তুমি একবার নিয়ে চলো। এবার গেছি যথারীতি, আর পোলো তখন একদম ছোট্ট একটা পুচকু, মানে পোলোর অনেক ভাই বোন ছিল, সবার সাথে তখন পোলোকে দেখিয়েছিল। আর একটা কথা বলে দিই, রন্টু যে আমার যে ভাই বললাম, যার কাছ থেকে আমি আমার বাকি প্রত্যেক বাচ্চাকে নিয়েছি, পোলো কিন্তু তার কাছ থেকে আসেনি, পোলো কিন্তু অন্য আরেকজনের কাছ থেকে এসছে। তো সেই ভদ্রলোক যখন পোলোকে দেখায়, অত বাচ্চাদের মধ্যে না আমি দেখি পোলো একটা জায়গায় চুপ করে বসে আছে, চোখটাকে সে একটুখানি ছোট্ট, একদম ছোট্ট, মানে ভীষণ ছোট্ট। আর তখন তো আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, তো আমি বললাম যে আমি ওই বাচ্চাটাকেই নেব। তো
ও কিরম চুপচাপ বসে আছে, আমার ওকে দেখে আমার খুব মায়া লাগছে, আমি ওকেই নেব। এবার আমার হাজব্যান্ড বলছে তুমি দেখো ডক্টর কোথায় পাবে, তুমি দেখো, তুমি আগে ডক্টর দেখো। আমি ওইখানে বসে আমি গুগল সার্চ করে দেখি যে ডক্টর শিবাজি পাত্র, উনি মানে আমার কাছে ভগবান ছিলেন। উনি এখন নেই, উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। তো উনি দেখি আমার বাড়ির একদম পাশেই ওনার বাড়ি। ওনাকে আমি ফোন করলাম যে ডাক্তারবাবু এরকম আমি অমুক জায়গা থেকে বলছি, আমি একটা বাচ্চা নিচ্ছি ডগি, তো আপনি যদি, আমি আর 1 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো, 1-1.5 ঘন্টার মধ্যে, আপনি যদি এসে একবার দেখে যান যে বাচ্চাটা সুস্থ আছে কিনা। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে আপনি আসুন, এসে আমাকে কল করুন, আমি আপনার বাড়ির অ্যাড্রেস বলে দেবেন, আমি গিয়ে দেখে আসবো। তো যথারীতি আমি বাচ্চাটাকে বা বাচ্চাটা সুস্থ আছে কিনা বা ওর কী কী মেডিসিন দরকার, কারণ আমার তো কোনো অভিজ্ঞতা নেই সেই সময়, তো বলে নিয়ে একটা বাস্কেটে দিল আমার ছোট্ট পোলের সোনাটাকে। পোলের ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদেরকে। ছোট্টবেলায় ছোট্ট পোলের সোনাকে আমি কোলে করে নিয়ে চলে এসছি, বাস্কেটের মধ্যে দিয়ে দিল। কী খাবে না, সেরেলাক খাওয়াতে হবে তাকে। ঠিক আছে, ভালো কথা, সেরেলাক খাওয়াতে হবে। তো আমি তখন কি করলাম, আমি তখন আমরা বাসে আস্তে আস্তেই, এই বাসে বলছি ট্যাক্সি করে আস্তে আস্তে আমরা নাম ঠিক করলাম যে আমি নাম দেবো পোলো, আমার ছেলের নাম আমি রাখবো পোলো। এবারে আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই। ডক্টর এলেন, ডক্টর এসে বলছেন যে ওনা খুব গা চুলকাচ্ছিল। ডক্টর বলছে ওর গায়ে কিন্তু টিক্স আছে। তো বললাম সে কি, এইটুকু বাচ্চা টিক্স, এবং ডক্টর বলছেন যে ওর এখনো ভালো করে চোখ ফোটেনি, সেই জায়গা থেকে ওকে ওরা সেল করে দিয়েছে। মানে কি ভাগ্যবশত যে ও আমার কাছে এসেই পড়েছে এবং ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে, নাহলে ওকে যে ছোট বয়সে মায়ের থেকে আলাদা করে নিয়ে ওরা ওখানে সেল করেছিল, সেখানে কিন্তু ওর পক্ষে সারভাইভ করার ক্ষমতা ছিল না। কেন সেটা পরের ঘটনা আমি বলছি। তো আমি ডক্টরকে বললাম ডক্টর টিক্স তাড়ানোর কী উপায়। ডাক্তারবাবু বললেন যা যা প্রিকশন নিতে বললেন, আমি নিলাম। টিক্সগুলো গেল, চোখ ফোটেনি, ভালো করে হাঁটতে পারছিল না। আমি সারাক্ষণ এরকমই কোলের মধ্যে করে ওকে রাখতাম। ও আমার খুব মানে আদুরে বাচ্চা, সবাই আদুরে বাচ্চা, কিন্তু প্রথমটা বুঝতে পারছেন তো, প্রথম সন্তান হলে যা হয় আর কি। তো তারপরে কি হলো, 4-5 দিনের মাথায় আমি দেখছি পোলো আর বিছানা ছেড়ে উঠতেই পারছে না। ও না অসহ্য কুই কুই করে কাঁদছে, মানে ওর কোথাও হয়তো পেটে যন্ত্রণা করছে বা কিছু হচ্ছে, পাতলা পটি হচ্ছে, আর ও কিছুতেই মানে উঠতে পারছে না। খাওয়া তো দূরের কথা, ছেড়ে দিন, আমি ওকে কোলে এরকম চেপে রাখলে, পেটটাকে ধরে রাখলে আরাম পাচ্ছে, প্রচণ্ড চেঁচাচ্ছে। সঙ্গে সঙ্গে ডক্টরকে কল করলাম। ডক্টর এসে বললেন যে ওর এমন অবস্থা হয়েছিল যে ওকে যেহেতু খুব ছোটোবেলায় ওরা মায়ের থেকে আলাদা করে দিয়েছে এবং ব্রেস্ট মিল্ক ছাড়িয়ে দিয়েছিল মায়ের, তো তারপরে তো সত্যি কথা বলতে আমার কাছে আসার বেশ কিছুদিন আগে হয়তো ব্রিডারের বাড়িতে ছিল, সেখানে যথেষ্ট অযত্নেও ছিল। তো তারপরে ডক্টর এসে বললেন যে আমি একটা লাইফ সেভিং ওষুধ দিচ্ছি, যেটা 24 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। ভগবানের উপরে ভরসা রাখুন, আপনার কপাল, ওর কপাল, আর আমার কপাল, আর ভগবানের আশীর্বাদ। আমি তো চিরকালই ভগবান বিশ্বাসী। ভরসা করে গনুকে সারাক্ষণ বলতাম, গনু তুই পোলো ভাইয়ের কাছে এসে থাকিস, পোলো ভাইয়ের পাশে এসে শুস, পোলো ভাইকে আদর করিস, সুস্থ করে দে বলে বলে 24 ঘন্টা ওষুধ। এবং আমি ওই সময় 3টে রাত, আমি সারাদিন এত পরিশ্রম করার পরেও আমি 3টে রাত ঠায় জেগে এরম পোলোকে কোলে নিয়ে আমি বসে থাকতাম, বসেই ঘুমিয়ে পড়তাম দেয়ালে হেলান দিয়ে। আর সেই সময় আমার হাজবেন্ডেরও একটা খুব সমস্যা হয়েছিল বলতে, ওর পায়ে হঠাৎ করে একটা কিছু ইনফেকশন হয়ে যায়, যেখানে কোনো পোকা কামড়ে দেয় এবং পা ফুলে, মানে সে সাংঘাতিক অবস্থা সেই সময় আমার বাড়িতে চলছিল। এদিকে আমি ওর বাবাকে দেখবো না ওকে দেখবো, ছোট মেয়ের পরীক্ষা তখন সামনে, আমি মেয়েকে দেখবো, আমি কাকে দেখবো। তো ওষুধটা পড়লো, 24 ঘন্টা বলেছিলেন ডাক্তারবাবু। ওষুধটা পড়ার পরে সেদিন তুমি সারাটা রাত চোখের পাতা বুঝিনি। পরের দিন সকালবেলা উঠে আমি দেখি যে আমার পোলো উঠে উঠে টুকুস টুকুস করে হাঁটছে। আমি যে যাক, ডাক্তারকে আবার ফোন করলাম।
ডাক্তারবাবু এলেন, এসে বললেন যে আউট অফ ডেঞ্জার, কোনো আর ভয়ের কিছু নেই, এবার ওকে যা যা মেডিসিন দিচ্ছি সেগুলো খাওয়ান, ও সুস্থ হয়ে যাবে, সুস্থ থাকবে। এই হচ্ছে আমার পোলোর গল্প। তো সেই দিনকে আমি যদি, আমার মনে হয় যে হঠাৎ করে আমার নেওয়া সিদ্ধান্ত এবং আমার হাজব্যান্ডের নেওয়া সিদ্ধান্ত যে গ্যালিফ স্ট্রিট যাব, আমার নেওয়া সিদ্ধান্ত যে আমি ওকে নেব, তো এটা বোধহয় ভগবান, আমার গনু হয়তো আমাকে জোর করে পাঠিয়েছিল, হয়তো না, গনুই আমায় পাঠিয়েছিল। এবং সেখান থেকে আমি আমার পোলোকে পাই এবং পোলোও আমাকে পায়। সেদিন যদি আমরা দুজন দুজনকে না পেতাম, তাহলে আমি আমার পোলোকে ফিরে পেতাম না, পোলোকে আমার কোলে পেতাম না, আর আমার পোলো বোধহয় এই সুন্দর পৃথিবীকে আর দেখতে পেত না, মা বাবা দিদি কাউকেই দেখতে পেত না, এবং পোলোর এই এতগুলো যে ভাই মামা কাউকেই পোলো হয়তো আর দেখতে পেত না। তো আমার পোলো আমার আমার বড় ছেলে। এবং আরেকটা কথা বলি, প্রাণের তো কখনো বিনাশ হয় না, প্রাণ একটা দেহ থেকে আর একটা দেহতে যায়। এই কথাটা কিন্তু আমাকে যিনি বলেছেন, অবশ্যই কখনো আমি বলবো, সেটার একটা ইতিহাস, কারণ আমার অরুকে নিয়ে একটা বড় ইতিহাস আছে, আমি সেটা বলবো। তো আপনাদেরকে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাঘা, আমার হাজব্যান্ড যখন মেদিনীপুরে কর্মসূত্রে থাকতো, সেখানে বাঘা আমার সন্তান ছিল। তো সেই বাঘাকে আমি যখন ওখান থেকে চলে আসি, তখন বাঘার খুব মানে, ধরুন বাঘা তখন বেশ মানে এজ, বয়স্ক হয়ে গেছে বাঘা। অ্যাকচুয়ালি বাঘার সাথে আমার আলাপ হয়েছিল, আমি মেদিনীপুরে থাকতে গেছিলাম কিন্তু 1 বছরের জন্য, আর তখনই বাঘার মানে যথেষ্ট মানে বয়স তখন বাঘার হয়ে গেছিল। তো তারপরে আমার মেয়ে পেটে থাকে, পেটে আসে, এবং সেখানে মেয়ে 8.5 মাস যখন পেটে, আমার হাজব্যান্ড এখানে ট্রান্সফার হয় কলকাতায়। তো সেই সময় আমাকে বাধ্য হতে হয় এখানে চলে আসতে। তো আর আমরা যে বাড়িটাতে ভাড়া থাকতাম, সেই বাড়িওয়ালারা বাঘাকে খুব যত্ন করতো। তো সেই জন্য ওই সময়টা আমরা বাঘাকে নিয়ে আসিনি, কারণ না কেন, বাঘা এখানে এলে ও সারভাইভ করতে পারতো না, কারণ ও তো ছোটো থেকে ওইখানকার জল হওয়ায় বড় হয়েছে। আর মেদিনীপুর মানে খুব সুন্দর একটা জায়গা, খোলা মেলা, ওকে প্রত্যেকে ওখানে খুব ভালোবাসতো। তো আমরা চলে আসার কিছুদিন পরেই বাঘা পৃথিবী ছেড়ে ঈশ্বরের বাড়িতে ঘুরতে যায়। সেখানেও আমার বাঘা বোধহয় অপেক্ষা করছিল। তো কীরকম বিশ্বাস, দেখুন, আমি ঠাকুরকে বলতাম যে ঠাকুর, আমি তো সেভাবে কোনোদিন বাড়িতে ডগি রাখিনি, পুষিনি, মানে এইরকম যে আমি এখন যেটা করি, তো আমার তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমার বাঘাকে আমি ফিরে পেতে চাই। এবার দেখুন, একটা বাড়ির তো একটা চাপ থাকেই সবাই। আমার হাজব্যান্ডের কোনোদিন কোনো চাপ ছিল না, কারণ আমরা দুজনেই খুব পেট লাভার, ভালোবাসি। কিন্তু বুঝতে পারছেন তো, বাড়ির গুরুজনরা, বড় যারা, তারা সবাই ভাবে যে আমরা ঠিক করে মেনটেন করতে পারবো কিনা। আর যখন দেখে যে আমরা ঠিক করে মেনটেন করতে পেরেছি, তখন কিন্তু তারাই গর্বিত হয় এবং সবসময় সবাইকে বলে। তো সেই জন্য যে কিভাবে রাখতে পারবো কিনা, বা ওই জন্য আমাদের নেওয়া হতো না। তো হট করে আমি এবার মানে যেদিনকে পোলোকে নেওয়ার আর কি সিদ্ধান্ত নিই, তো সেদিনকে আমি তার আগে থেকে আমি ঠাকুরকে বলতাম যে ভগবান, আমার বাঘাকে আমার কাছে ফিরিয়ে দিও, বাঘাকে আমার কাছে ফিরিয়ে দিও। তো দেখুন, যেদিন আমি পোলোকে নিতে যাই, পোলোকে যখন আমি নিই, আমার বাঘার একটা কান কাটা ছিল, এবং আমার পোলোরও লোম আছে বলে বোঝা যাচ্ছে না, পোলোরও কানের একটা দিক একটুখানি হালকা লোমটা এমনভাবে আছে যে বোঝা যায় যে একটু কাটা আছে। আমি ভাবলাম যে না, আমার হঠাৎ করে ডগি নেওয়ার সিদ্ধান্ত হাজব্যান্ডকে দিয়ে, এবং আমার হাজব্যান্ড আমার সবথেকে কাছের মানুষ, তাকে দিয়ে বলানো যে চলো গ্যালিফ স্ট্রিট চলো, হাজব্যান্ড ওয়াইফের দুজনের এই হঠাৎ করে একটা নেওয়ার সিদ্ধান্ত, এই নিশ্চয়ই গনুর কোনো নির্দেশে যাওয়া, এবং গনু কোনো ইঙ্গিত দিচ্ছে। এবার এই ভিডিওতে আমার ওরিওর কথা কিছুটা বলে রাখবো, বাকিটা আমি আলাদা করে ভিডিও করে আপনাদের সবাইকে জানাবো। আমার ওরিওকে আমি আনি যে বছর পোলো এলো 10th নভেম্বর, তার ঠিক 1 বছর পর 11th নভেম্বর আমরা আমাদের ওরিওকে নিয়ে আসি। আমার ওরিওর ছবিও আমি দেব, ওরুর ছবি। বেশ ভালো চলছিল জানেন,
আমার পোলো ওরিওকে নিয়ে, তারপরে পপকর্নও আসে, 3জনকে নিয়ে বেশ ভালো চলছিল। হঠাৎ করে 3টে বছর যাওয়ার পরে একটা ডাক্তারের ভুল চিকিৎসায় আমার মোমোও চলে এসেছিল তখন, জানেন। ভুল চিকিৎসায় আমার ওরিও, যার কোনো দিন কোনো শরীর খারাপ কোনো দিন হয়নি, 3 বছর কোনো শরীর খারাপ তাকে ছুতে পারেনি, আমার শিব ঠাকুরের বাড়ি বেড়াতে চলে গেল আমাকে ছেড়ে। ওর জন্মদিন ছিল 22শে সেপ্টেম্বর, তার আগের দিন 21শে সেপ্টেম্বর। আমি অবাক হয়ে গেলাম যে আমার যেন মনে হলো আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল, আমি পুরো শেষ হয়ে গেলাম, আমি ভেঙে চুরে চুরমার হয়ে গেলাম। অরু যখন ঈশ্বরের বাড়ি ঘুরতে গেল, তখন আমার মনে আছে আমি যেখানে পড়তাম আমি সেখানেই সেন্সলেসের মতো হয়ে যেতাম, সারাদিন কাঁদতাম, অরু ফিরে আয়, অরু ফিরে আয়। তারপর একটা ঘটনা ঘটে, সেটা একটা বিরাট বড় ইতিহাস। আমার অরু ফিরে আসে এবং সেই ইতিহাসটা আপনাদের সাথে কোনো একদিন আমি শেয়ার করব, আমার অরুকে কোলে নিয়ে। এবং আমার অরু কিন্তু ওই ঈশ্বরের বাড়ি যাওয়ার পরে আর ফিরে আসার পরেও আগের রূপে বহুবার আমাকে দেখা দিয়েছে, আমাদেরকে দেখা দিয়েছে, আমাদের পাশে থেকেছে। অরুর জীবনীটা আমি আর এই ভিডিওতে বললাম না, ওটা অনেক বড় একটা কাহিনী এবং একটা ইতিহাস। আমি জানি না এটা কারা বিশ্বাস করবে বা করবে না। আমার যারা কাছের মানুষ আমি তাদেরকে বলেছি, তারা সবাই জানে এবং তারা সবাই অঝরে কেঁদেছে এই ব্যাপারটা নিয়ে। তো শেষমেশ একটা কথাই বলতে চাই, এরা ভগবানের সন্তান, তো যদি দেখে ঠাকুর আপনার কাছে ভালো আছে, আপনার কাছে ভালোবাসা পাচ্ছে না, ভগবান বারে বারে এদেরকে আপনার যতদিন আপনি জীবিত থাকবেন পৃথিবীতে, আপনার নিঃশ্বাস থাকা অবস্থা পর্যন্ত ভগবান কিন্তু এদেরকে আপনার কাছে 2 হাত ভরে দিয়ে যাবে ফিরিয়ে। কেন দিয়ে যাবে জানেন তো? হয়তো কেউ বলতে পারেন কেন মানুষ জন্ম পাবে না? মানুষ জন্ম পেয়ে কি হবে বলতে পারেন? মানুষ কি শ্রেষ্ঠ জীব? মানুষ সব থেকে অপদার্থ একটা জীব। আমি নিজেই ভগবানকে বলি যে ভগবান, আমি যেদিনকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমাকে যেন এদের মতো জন্ম দিয়ে পাঠিও, আমাকে মানুষ জন্ম দিও না, আমাকে এদের মতো জন্ম দিয়ে পাঠিও। আসলে না, আমি মা, তো আমি কোনো দিন জানেন আমার ছেলে মেয়েদের আমার মেয়ের থেকে আমি আমার ছেলেদের কখনো আলাদা করে ভাবি না। আমি সবসময় আমার মেয়েকে যেমন ভাবি আমার ছেলেদেরকেও ভাবি। আমি সবাইকে বোঝাতে চাই যে বোঝাতে পারি না যে এরা আমার কাছে কি জিনিস, এরা আমার কতটা জুড়ে থাকে। আমি এটা কাউকে বুঝিয়ে উঠতে পারি না, জানেন তো। আমি বোঝাতে চাইও না, আমি কাউকে বোঝাতে চাই না। আর ভগবান তো জানে আমি এদের জন্য কি করি। আজকে দেখুন এই যে ছোট্ট পোলো, আমি ছবিটা স্ক্রিনে দিয়ে দেবো, এই ছোট্ট পোলোকে ওই 25 দিন বয়স থেকে আমি কোলে পিঠে বড় করেছি। আজকে আমার পোলোকে আপনি দেখুন কিরম রাজার রাজা, আপনারা দেখুন। এই পোলোকে আমি ছোট্ট পোলোকে আমি 25 দিন বয়স থেকে আমি বড় করেছি। হ্যাঁ, দেখছেন কিরম চুপটি করে এতক্ষণ আমি কথা বললাম, ও আমার কোলের মধ্যে বসে থাকলো, কোনো আওয়াজ করলো না। এই দেখুন দেখুন, এটা হচ্ছে ওর গদ গদ আদর খাওয়া। এই হাতের মধ্যেও কপালটা ঠেলে ঠেলে এরকম মুখ বুজে থাকবে। হ্যাঁ, তো অরুর কাহিনী পরে কখনো বলবো। আমার প্রত্যেকটা বাচ্চার ঘটনাই আমি বলবো। আমার আদুরও কিন্তু কে আমি যখন আনি, আদুর একটা ঘটনা আছে, সেটাও আমি বলবো। আদুর ঘটনাটা কিন্তু অরুর সাথে অনেকটা রিলেটেড, কারণ সেটাও বলবো পরে কখনো একটা ভিডিওতে, আদুর কথাটাও আপনাদেরকে বলবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। আমার পোলোকে এবং আমার প্রত্যেকটা সন্ত বাচ্চাদেরকে, আমার যত বাচ্চারা আছে সব কটা বাচ্চাদেরকে, আমার বুবু সোনা, রাই সোনাকে, আমার স্বাগতা বোনের বাচ্চাগুলোকে, আমার শ্রাবন্তী দিদির যতগুলো ছোট ছোট বাচ্চা আছে সব বাচ্চাগুলোকে, আমার যত বাচ্চা আছে সবাইকে আপনারা আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, যেন এরা সবাই সুস্থ থাকে, আনন্দে থাকে, আমাদের কোল আলো করে থাকে। ধন্যবাদ।